আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআই শিফট 5 এর প্রথম পার্টের অঙ্কগুলি করব। আমরা প্রত্যেকটা শিফটকে দুটি ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা আমরা 1 থেকে 25 পর্যন্ত করছি, মানে প্রথম 25টা প্রশ্ন এবং তারপরের ভাগে পরের 25টা প্রশ্ন। কেন এরকম করছি? তার কারণ যাতে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। তাড়াহুড়ো করে করলে হয়তো তোমরা বুঝতে পারবে না, ভিডিও করাই বেকার হয়ে যাবে। তো সেজন্য দুটি পার্টে ভাগ করা হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথম যে অঙ্কটি বলছে ত্রৈমাসিক অন্তর্দেয় বার্ষিক 20% হারে 1600 টাকা কিছু সময়ের সুদে আসলে এত টাকা হয়, 1852.20 টাকা হয়। তাহলে তাহলে কি তাহলে এখানে বলছে যে সময়ের পরিমাণ কত। তো এখানে একটু প্রিন্ট মিস্টেক হয়েছে, মানে এখানে একটু ভুলভাল দিয়ে রেখেছে। তো মানে ভাষা একটু ঘুরিয়ে দিয়েছে, তোমরা জাস্ট বুঝে নেবে বিষয়টা। তো এখানে কি বলছে তাহলে, যে 20% হারে সুদ দেয় এবং ত্রৈমাসিক অন্তর, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদ দেয়। তো আমরা এমনি বেসিক্যালি কি পড়ি, আমরা অ্যানুয়ালি সুদ পড়ি যে 12 মাস অন্তর অন্তর দেয়, কিন্তু এখানে ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদ দেয়। তাহলে 12 মাসে আমরা কি করি, সবসময় পার্সেন্ট যেটা থাকে সেটাই থাকে, কিন্তু যখন আমরা যত মাস অন্তর বলবে আমরা সেটা কি করি, তত দিয়ে ভাগ করে নিই। যেমন ত্রৈমাসিক বলছে অর্থাৎ কি 3 মাস অন্তর অন্তর সুদ দেবে। তো 3 মাস কখন হবে? 12 মাসকে তো 3 মাস করতে গেলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 মাসকে আমরা 4 দিয়ে ভাগ করলে কত হবে, আমাদের 3 মাস অন্তর হয়ে যাবে। সেভাবে আমাদের যে পার্সেন্ট আছে 20%, তো 20% কে আমাদের কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি হবে, 5% বেরোবে। আচ্ছা, এবারে একটা জিনিস, এখানে যেটা অ্যামাউন্ট, এই যেটা প্রিন্সিপাল দেওয়া আছে সেটা কত, 1600 টাকা, 1600। আচ্ছা, অ্যামাউন্ট হয়ে গেছে কত টাকা, অ্যামাউন্ট হয়ে গেছে 1852.2 টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5%, তো 5% আমরা সাকসিভ করব। তো প্রথম 5% দুবার সাকসিভ করলে কত হয়, দুবার করলে হয়, এখানে লিখি, দুবার করলে হয় 10.25 টাকা, তিনবার করলে হয় 15.7325 টাকা, এই পার্সেন্ট এগুলো। আর 4 মাসে করলে কত হয়, এটা 3 মাস হলো, 4 মাসে করলে হয় 21.55%, এরকম হয়। তো আমরা দেখবো এই যে আমরা এই যে 1600টা, এটা তো 100%-এর ভ্যালু। তো আমরা 1600-কে 100% দিয়ে ভাগ করে দেব, এবং এর থেকে কোনটা দিয়ে গুণ করলে আমাদের এইটা আসে সেটা দেখতে হবে। তো আমরা কাজ করব, এখানে এটা যেহেতু অ্যামাউন্ট, তো আমরা এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে 100 যোগ করে নেব। তো এর সঙ্গে 100 যোগ করলে কত হবে, 110 হয়ে যাবে। এটা 15 আছে, তাহলে এর সঙ্গে 100 যোগ করলে কত হবে, 115 হয়ে যাবে। এটা 121 হয়ে যাবে, এরকম ভাবে হবে। আচ্ছা, এবারে আমরা এইটাকে এই দুটো 16 সঙ্গে কেটে দিলাম। এবার এইটার সঙ্গে কোনটা গুণ করলে এটা আসে সেটা দেখতে হবে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে যদি গুণ করি 11 দিয়ে, এগুলো ছেড়ে দিচ্ছি, 11 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 11 দিয়ে গুণ করার নিয়ম কি, শেষের যে সংখ্যাটা সেটা থাকবে 6, দুটোর সঙ্গে যোগফল 7 আর একটা 8, মানে 176। এরপরে কিছু আসবে। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে 176 না, তারও বেশি আছে, 180-85 আছে। তো আমাদের এটা দিয়ে দেখা যেতে পারে। তার আগে আমরা এটা দিয়ে দেখবো 12 দিয়ে, কারণ 12 দিয়ে গুণ করাটা সহজ হবে, কারণ এই দুটো যেহেতু 11, সেহেতু আমরা 12 দিয়ে গুণ করে দেখি। তাহলে 6 বারং 72, 2 হাতে 7, আর 12কে 12 আর 7 19, তাহলে 19 হয়ে যাচ্ছে। এখানে তো 18 আছে, তাহলে নিশ্চয়ই এটা হবে। তো আমরা যদি এটাকে 16 দিয়ে গুণ করি, 115.7625, এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এটা চলে আসবে। তার মানে দেখতে হচ্ছে এটা কি 3 মাসে সাকসিভ করা, এটা 3 মাসে এই 3 বারে সাকসিভ করা, 3 টাইম। ঠিক আছে, 3 টাইম আমাদের কি করা হয়েছে, সাকসিভ করা হয়েছে। 3 টাইম সাকসিভ মানে কি, 3 মাস অন্তর অন্তর, তাহলে 3 মাসে একবার সাকসিভ করা হয়েছে, আবার 3 মাসে একবার সাকসিভ করা হয়েছে, তারপরে আবার 3 মাসে একবার সাকসিভ করা হয়েছে, 3 বার 3 মাসে সাকসিভ করা হয়েছে। তো টোটাল কমাস হচ্ছে 3 আর 3 6 আর 3 9 মাস, টোটাল 9 মাস। এটা গেল। আর একটা ভাবে করা যেত, সেটা হচ্ছে 1852.2। তো এটা আমরা 5%-কে আমরা কি লিখতে পারি, 1/5 লিখতে, 1/20 লিখতে পারি, 1/20। এখান থেকে আমরা কি এই একটা এর সঙ্গে যোগ করে দেবো, উপরে হবে 21, নিচে হবে 20। তো এটা করলে আমরা দেখতে পাচ্ছি, এটা স্কোয়ার করলে হবে নিচে 400, উপরে 441, আর কিউব করলে কত হবে, কিউব করি যদি আমরা, তাহলে উপরে হবে 92, 61,
নিচে হবে 8000। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে 8000 এটা 1600 এর কত গুণ, 1600 এর 0.2 গুণ। 8000 কি গুণ, 1600 এর 0.2 গুণ। তাহলে আমরা এর সঙ্গে 0.2 গুণ করে দেবো, আমরা এর সঙ্গে 0.2 গুণ করে দেবো। তাহলে আমরা যদি ডবল করি, দেখতে পাচ্ছি আমরা ডবল করলে আমরা কি পেয়ে যাব, এই আমাদের এইটা পেয়ে যাব। এর ডবল করলে মানে 92 ডবল করলে আমরা এটা পেয়ে যাব। অর্থাৎ আমরা 3 বার করা হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারতাম। তো 2-3 রকম ভাবে করা যায় অঙ্কটা। তো আমাদের অপশন কোনটা উত্তর হয়ে যাবে, অপশন সি উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল, এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স হবে 65 বছর, পিতার বর্তমান বয়স হলো। তো এখানে আমি লিখে নিচ্ছি পিতা, পিতের ছেলে, তো বা এখানে ফাদার ইজ টু সন লেখা যেতে পারে, আমি এভাবে লিখলাম। তো পিতার বয়স পুত্রের বয়সে কত, 8 গুণ ছিল, অর্থাৎ পিতার বয়স যদি 8 হয় তাহলে পুত্রের বয়স কত, 1, বা ছেলের বয়স 1। তো এটা ছিল 5 বছর আগে। এরপরে 5 বছর পরে কি হলো, প্রেজেন্ট হয়ে গেল, এখন বর্তমান বয়স হয়ে গেল। তারও 5 বছর পরে, মানে বর্তমান বয়স হলো 5 বছর পরে কি হলো, এদের দুটো যোগফল হয়ে গেল, দুটো বয়সের যোগফল হয়ে গেল কত, 65 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একরকম ছিল, প্রেজেন্টের আগে ছিল 5, তারপরে প্রেজেন্টের পরে আবার 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে টোটাল, এখান থেকে কত বছর, এটা এখান থেকে 10 বছর। তাহলে এক একজনের জন্য কত বছর করে, 10 বছর। এক একজনের জন্য কত বছর, 10 বছর। তাহলে দুজনের জন্য কত বছর, 20 বছর। তাহলে আমাদের এখানে যেতে গেলে কি করতে হবে, 20 বছর আগে যেতে হবে। তাহলে আমরা এর থেকে 20 বছর বিয়োগ করে দেবো, দিলে কত হবে, 45। তাহলে এই যে 45 বছর এখানে, এটা হচ্ছে এখন 45 বছর। তাহলে 8 রেখে 9, 9 মানে কত, 9 মানে 45, 8 রেখে টোটাল কত হলো, 9, 9 মানে 45। আর আমাদের লাগবে কার বয়স, আমাদের লাগবে হচ্ছে পিতার বর্তমান বয়স। তো পিতার বয়স কত, 8, 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 নং 45 আর 5 8 40, তো 40 বছর বেরোচ্ছে। তাহলে এখানে ছিল 40 বছর, তারপরে আরো 5 বছর পরে তো প্রেজেন্ট বয়স, তো প্রেজেন্ট বয়সটা আমার জিজ্ঞেস করছে, তাহলে 40 এর পরে আরো 5 যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে কত, 45 বছর। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি, যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় 4/5, তাহলে মূল ভগ্নাংশটি হলো। তো এখানে আগে একটা ভগ্নাংশ দেওয়া ছিল, আমরা লিখে নিই যে ভগ্নাংশটি হলো x/y। এই x/x, কেন x/x লিখছি, যেহেতু বলে দিয়েছে যে লব ছিল, বলছি ভগ্নাংশটি হর লবের চেয়ে 4 বেশি। হর মানে কি, নিচেরটা লবের চেয়ে 4 বেশি। তাহলে এটা এখন আলাদা হয়ে গেল, এটা হচ্ছে লব আর নিচেরটা হর। তো লব হচ্ছে কি, হর হচ্ছে লবের চেয়ে 4 বেশি, এই লিখে নিলাম। এবারে কি বলছে, এবার যদি এখানে 3 করে বাড়ানো হয় প্রত্যেক সাইডে, এখানে যদি 3 বাড়ানো হয়, এখানেও যদি 3 বাড়ানো হয়, তাহলে বর্তমান যে ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি এখন বর্তমান কি পরিণত হবে, কিসে, 4/5 পরিণত হবে, এটাই পরিণত হবে। তো আমরা কি করবো, এখান থেকে x এর মান বের করে নেবো, নিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা গুণ করে দেবো, 5x + 15 সমান 4x প্লাস, এই দুটো একসঙ্গে যোগ করে নেবো প্রথমে, 3 × 7, 4 × 7 28। তাহলে এখান থেকে আমরা x সমান কি পাচ্ছি, 28, এখান থেকে এটা বিয়োগ চলে যাবে, তাহলে এটা পাবো 13। তাহলে x সমান যদি 13 পাই, তাহলে আমরা ভগ্নাংশটা আগে কি ছিল, আমাদের ভগ্নাংশটা আগে ছিল এখানে এই যে x + 4 ছিল। তো আমাদের x মানে কি, 13, তো 13/13 + 4 17, এটা আমাদের সঠিক উত্তর, অপশন এ। এবারে প্রশ্ন বলছে একটি রেল ইঞ্জিনের সামনের ও পেছনের চাকার পরিধি যথাক্রমে 140 সেমি ও 350 সেমি। বলছে ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসাথে পূর্ণ ঘূর্ণন হবে তা হলো। তো এখানে একটা রেলগাড়ি দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি একটা চাকা তার, আর এই একটা চাকা। তো দুটো চাকার পরিধি আলাদা আলাদা, এটা একটু ছোট, এটা একটু বড়। এবারে বলছে যে এই চাকাগুলি মানে পুরোপুরি ঘুরতে, এখান থেকে ঘুরে এটা পুরোপুরি কমপ্লিট করতে, বা এখান থেকে এটাও পুরোপুরি কমপ্লিট করতে এদের যে ডিস্টেন্সে যেতে হবে সেটা কত। তো এরকম ধরনের প্রশ্নে যদি ন্যূনতম ডিস্টেন্স জিজ্ঞেস করে, তাহলে আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে। তো
140 ন্যূনতম কথাটি দিয়ে আমাদের কি বুঝতে হবে যে এলসিএম জিজ্ঞেস করছে। তো 140 আর 350 এর লসাগু কত হবে? এর লসাগু হবে 700। এটা এর 2 গুণ আর এটা এর 5 গুণ, ব্যাস 2 গুণ হবে এটা। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এক ব্যক্তির বয়স তার 2 ছেলের, এই প্রশ্নটা প্রিন্টিং ঠিকঠাক হয়নি, এরপরে প্রশ্নটা লিখে পড়ে নিই। বলছে দুটি মিশ্রণে এ এবং বি তরলের অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে এ ও বি তরলের অনুপাত সমান হবে সেটি। তো এটা আমরা দুভাবে করতে পারি, প্রথম হলো রেশিও মেথড আর দ্বিতীয় হলো আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারি। তো রেশিও মেথডটা অনেক করলাম, আগের প্রশ্নগুলোতে সবগুলোতে আমরা রেশিও মেথড করেছি। তো এখানে আমরা অ্যালিগেশন ইউজ করব। তোমরা চাইলে রেশিও মেথড প্র্যাকটিস করতে পারো, ওই ভিডিওগুলো দেখে নেবে, নিয়ে এখান থেকে এটা করে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলছে কি 2/3 অংশ আর সরি 2:3 আছে আর 5:4 আছে। তো এ, এখানে আমরা লিখি এ, আর এখানে আমরা লিখি কি, এখানে আমরা লিখি বি। এই দুটো মিশ্রণ আছে। তো দুটো মিশ্রণ মানে এগুলো হচ্ছে মিশ্রণ, মিশ্রণের মধ্যে আবার কি আছে, মিশ্রণের মধ্যে আবার এ বি তরল আছে। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে মিশ্রণ এ মিশ্রণ বি, বা আমি ধরে নিচ্ছি এটা মিশ্রণ পি এটা মিশ্রণ কিউ, এরকম ধরে নিচ্ছি, বা ফার্স্ট মিশ্রণ আর সেকেন্ড মিশ্রণ এরকম ধরে নিচ্ছি। তো প্রথম মিশ্রণে কি বলছে, আমাদের একটা জিনিসকে সমান করতে হবে। তো এখানে আমরা প্রথম জিনিসটাকেই সমান করি। প্রথমে আছে 2 বাই টোটাল কত, টোটাল 2 আর 3 এ 5, 2/5 লিখলাম। তারপরেরটার ক্ষেত্রে আমরা কি করব, তরল এটাকে উপরে রাখছি জাস্ট। তাহলে প্রথম ক্ষেত্রে তরল এটাকে উপরে রাখলাম, তারপরের ক্ষেত্রে তরল কি আছে, তরল এ আছে 5 আর দুটো যোগফল কত 9 নিচে লিখলাম। আর তারপরে কি বলছে, কি অনুপাতে মেশালে এ ও বি এর তরলের অনুপাত সমান হবে। সমান মানে কি 1:1, সবসময় মনে রাখতে হবে সমান মানে 1:1। তো আমাদের এ এটা হবে আর এটা বি হবে। তো যে কোনো একটা নিলাম, মনে করো আমরা যে কোনো, আমরা প্রথমটা নেব অর্থাৎ 1 নেব আর দুটো যোগফল নিচে লিখবো 2। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে নিচে এগুলো সবগুলো অসমান আছে। তো আমাদের এগুলোকে কোনো একটা কিছু দিয়ে গুণ করতে হবে যাতে সবগুলো সমান হয়ে যায় নিচের গুলো। তো আমরা দেখতে পাচ্ছি 90 দিয়ে গুণ করলে সেটা সঠিক হয়ে যাবে। তো আমরা 90 দিয়ে গুণ করি, এখানে 90, এখানে 90 আর এখানে 90। তাহলে এখানে এটি কেটে দিলে কত হবে, 18, 18 দুগুণ কত হবে, টোটাল 36 হবে। এখানে 36 লিখলাম, এখানে 10 আর 5 10 কে 50 হবে এখানে। আচ্ছা এখানে কত হবে, 45 হবে, এরকম আসছে। এবার আমরা কি করি, অ্যালিগেশন কিভাবে করি, আমরা একটু ফ্রেশ করে নিচে লিখে নিই। এখানে কি লিখবো, পি আর কিউ। এবার এখানে 36, এখানে 50, এখানে 45। তাহলে আমরা এখান থেকে একটু অ্যালিগেশনটা করে নিই। এটা হবে 5 আর এটা কত হবে, এটা হবে 9। তো 5:9 এই রেশিওতে মেশালে এটা হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলছে কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি, তাহলে মোট ছাত্রদের সংখ্যা কত? তো এখানে আমরা লিখে নিই যে ডাটা, ডি মানে ডাটা, এ মানে অ্যাভারেজ। এবারে যেটাতে কি বলেছে, 20 জন ছাত্র, তাদের গড় কত 60 কেজি, আর এখানে বলেছে যে বাকিদের গড় ওজন হচ্ছে 51 কেজি। তো এখানে 51 কেজি, তাহলে বাকি কতজন আমরা জানি না। আমরা এখানে এক কাজ করি, এখানে টোটাল একটা ধরে নিই, টোটাল, আর টোটাল থেকে আমরা এখানে 20 লিখলাম, তাহলে বাদ বাকি কত থাকছে, এটা টোটাল মাইনাস 20 থাকছে এটা, তাহলে এটা হচ্ছে টোটাল মাইনাস 20। টোটাল মাইনাস 20 কত এখানে বলেছে 51। আর পুরোটার পুরো এই যে এইগুলো ধরে সবগুলোর কত, সবগুলোর গড় হচ্ছে আমাদের 55 কেজি, এই তো বলে দিয়েছে। এবার এখান থেকে আমাদের টোটালের ভ্যালু বের করতে হবে কত, এটা বের করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি সেটা দেখতে হবে। আমাদের টোটাল এখানে কত আছে, টোটাল ছাত্রছাত্রী আছে টি, তাহলে টি, এখানে টি
ইন্টু 55, এইটা সমান 80 ইন্টু 55 করলে মানে কি সবার যোগফল বেরিয়ে গেল। আচ্ছা এটা সমান, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 20 ইন্টু 60 প্লাস এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে টি মাইনাস 20 ইন্টু 51। এটা করলে এই দুটো সমান হওয়ার কথা। এবার এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে, কিসের ভ্যালু? টির ভ্যালু বের করতে হবে। টির ভ্যালু বের করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে 55টি আর এখানে 51টি, তাহলে কতটি গ্যাপ আছে এখানে? এখানে কতটি গ্যাপ আছে? এখানে 4টি। তাহলে 4টি সমান আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি আছে, আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে 60 20 সঙ্গে 60 গুণ করছি, আর এখানে কি করছি 51 সঙ্গে 20 গুণ করছি। তাহলে আমরা কাজ করতে পারি, এখান থেকে 20 কমন নিতে পারি, নিলে আমরা এখান থেকে দেখতে পাবো 60 এর সঙ্গে 60 থেকে এখানে 51 বাদ যাবে, 60 থেকে 51 বাদ দিলে কত হবে? 9 থাকবে, 9 আর 20 কমন নিয়েছি, 20 গুণ করবো, ব্যাস। এবার এটা আমরা কি করব, জাস্ট এটাকে ভাগ করে দেবো, তাহলে 4 5 20, 5 নং 45, তাহলে টোটাল 45 জন ছাত্রছাত্রী ছিল, টি সমান 45, ব্যাস বেরিয়ে গেল। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি 45 মিটার ও 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তাকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে তা হলো। তো এখানে একটা কি আছে, আয়তাকার ক্ষেত্র আছে বা পার্ক ধরে নিই। তো এখানে এর দৈর্ঘ্য এবং প্রস্থ বলেছি 33 এবং 45। তো এখানে বলেছে কিছু এরকম বর্গাকার কি করতে হবে, পাথর দিয়ে এগুলোকে পুরোপুরি ভর্তি করতে হবে। তো সেই বর্গাকার বৃহত্তম পাথর, কতগুলি পাথর দেওয়া যাবে? তো বৃহত্তম বলতে এখানে আমাদের লক্ষ্য করতে হবে, বৃহত্তম কথাটি উল্লেখ করেছে, বৃহত্তম কথাটি মানে কি এই দুটো গসাগু বের করতে হবে। তাই 33 আর 45-এর মধ্যে গসাগু আমাদের খুঁজতে হবে। তো এদের মধ্যে কমন কি আছে? আমরা দেখতে পাচ্ছি 3 আছে, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 হচ্ছে এদের গসাগু, 3 হচ্ছে HCF। এবার এই 3, তাহলে আমাদের যে বর্গাকার যে পাথরগুলো হবে সেই পাথরগুলো সব সাইড কি হতে হবে? 3 হবে, অর্থাৎ এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। তো 3 দিয়ে আমাদের 3 সাইড হবে, সেই সাইডের পাথর দিয়ে আমাদের এগুলো ভর্তি করতে হবে। তো আমরা এর ক্ষেত্রফলটাকে লিখে নেব। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে কি করে, 33 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো 33 ইন্টু 45। আর যে কটা আমাদের মানে পাথর লাগবে, তো পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। পাথরের ক্ষেত্রফল কত? এর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার, তো 3 3 9, তো এটা এর সঙ্গে গুণ করে ভাগ করে দেবো, তাহলে 5 নং 45, 3 5 15, 165। অপশন বি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন বলছে এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রয় করে, তবে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এখানে পরিমাণে পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, অপশন যেহেতু সব শতাংশ দেওয়া আছে তো পার্সেন্টেজ বের করতে হবে আমাদের। তো এখানে কি বলছে 6টি কলা ক্রয় করে, তো এখানে আমরা লিখবো 6CP সমান 5টি কলা বিক্রয় করে, তো 5SP, বিক্রয় মানে SP। তো এখান থেকে আমরা সিপি এর এসপি রেশিও বের করে ফেলবো, সিপি বাই এসপি। তো সিপির সামনে কি আছে 5, তো 5 লিখলাম। এসপি সামনে কত আছে 6, এসপি সামনে আছে 6, তো 6 এখানে লিখলাম। তো 5 টাকায় আমরা কিনে 6 টাকায় বিক্রি করছি, অর্থাৎ আমাদের 1 টাকা লাভ হচ্ছে। তো লাভ পার্সেন্ট বের করতে কি হবে, নিচে থেকে সিপি, সিপি আমাদের 5 টাকা লিখলাম, উপরে কত লাভ, লাভ হচ্ছে 1 লিখলাম, ইন্টু 100 করবো, তো 5 কুড়ি 100 অর্থাৎ 20% উত্তর হবে। তো এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলছে একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা, 5 টাকা, 1 টাকা 50 পয়সা, 25 পয়সার মুদ্রা আছে, যদি তাদের মূল্যের অনুপাত হয় 5:4:6, তবে তাদের সংখ্যার অনুপাত হলো। তো এখানে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যে কিছু সংখ্যক মানে অ্যামাউন্টের অনুপাত দেওয়া আছে, যে সে টাকাগুলি কি ডেনোমিনেশনে আছে। এখানে 1 টাকা অর্থাৎ 100 পয়সা, 50 পয়সা, 25 পয়সা এইভাবে আছে, এবং তাদের মূল্যের অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ তারা কত, তাদের ভ্যালু কত, মানে কটা মানে কতটা টোটাল টাকা, সব টাকাগুলি যোগ করলে কত করে হচ্ছে, অর্থাৎ 5 টাকার মনে করি 1 টাকার 2টো কয়েন অর্থাৎ 2 টাকা। তো এরকম ভাবে এখানে রেশিও দেওয়া আছে।
তো আমরা কি করব, আমরা এখানে যে টাকার অনুপাত দেওয়া আছে সেই টাকার অনুপাতকে আমরা মানে অ্যামাউন্টকে টাকার অনুপাত দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে 4:5:6 এই যেটা আছে এটা তো পুরোটা অ্যামাউন্ট। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা 100 পয়সা দিয়ে ভাগ করব, 100 দিয়ে। এটাকে কি করব, 50 পয়সা দিয়ে ভাগ করব। এটাকে কি দিয়ে ভাগ করব, 25 পয়সা দিয়ে ভাগ করব। এভাবে তো আছে এটা। তো এটা পুরো অ্যামাউন্ট, সেটাকে আমরা পয়সা দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের সংখ্যা বেরিয়ে আসবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো আলাদা আলাদা আছে, তো এগুলো একই করতে গেলে আমাদের সবগুলো আমরা 100 করে নেব। তো এটা 100 করতে গেলে এখানে 2 গুণ করতে হবে, তো এখানেও 2 গুণ করতে হবে। এটা 100 করতে হলে 4 গুণ করতে হবে, তো এখানেও 4 গুণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে 4:10 আসছে, 4:10 আসছে। এটা যদি আমরা কাটাকুটি করি আরো, তাহলে আমরা কি পাবো, 2:5:12। অপশন বি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন বলছে দুটি সংখ্যার যোগফল 150 এবং তাদের গসাগু হলো 15, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে আমাদের অপশন টেস্ট করতে হবে। এখানে অপশন টেস্ট করা সবচেয়ে সহজ হবে। এখানে কি বলছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 150। তাহলে আমরা কাজ করি, এখানে আমরা করি যেটা, এখানে 60, এখানে 90 প্রথম অপশন, 30, 120 দ্বিতীয় অপশন, 75 তৃতীয় অপশন, আর 45, 105 চতুর্থ অপশন। তো এখানে যদি গসাগু হয়, গসাগু যদি 15 হয়, তাহলে দুটোর মধ্যে মানে 5 আর 3 থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছি এখানে শূন্য আছে মানে এর মধ্যে 2 ঢুকে আছে, তাহলে এটা তো কখনো হবে না। আচ্ছা এখানে 2 ঢুকে আছে, শূন্য আছে মানে, তো এটাও কখনো হবে না। এর মধ্যে 2 ঢুকে আছে, এগুলো এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে যেগুলো 2 দিয়ে ভাগ যাবে সেগুলো হবে না। তার কারণ দুই জায়গায় যদি কমন জিনিস থাকে সেটাই গসাগু হয়। তো 15 আছে মানে কি 3 আর 5, 3 5 15, তাহলে এই দুটো হবে না। আচ্ছা এখানে 75 আর 75 হবে না, তার কারণ এই দুটোর 75-এর গসাগু 75ই হবে। দুটো জিনিস যদি একই থাকে তাহলে এদের গসাগু তো 75ই হবে, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র এইটা বেঁচে থাকছে, এটা আমাদের অপশন হয়ে যাবে, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে এক ব্যক্তি 24 কিমি দূরত্ব 3.12 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিলোমিটার/আওয়ার এবং বাকিটা সাইকেলে চেপে 10 কিলোমিটার/আওয়ারে গতিতে অতিক্রম করে, ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়? তো এখানে টোটাল আমাদের একটা দূরত্ব বলে দিয়েছে 24 কিলোমিটার। এই 24 কিলোমিটারটা তার যেতে হবে, এটা দূরত্ব ডিস্টেন্স। এবার সে কি করে, পার্টলি এটাকে ভাগ করে নেয়। প্রথমে যায় কিভাবে, পায়ে হেঁটে যায়, তারপরে যায় সাইকেলে, তারপরে সাইকেল চেপে যায়। তো এখানে যখন সে পায়ে হেঁটে যায় তখন তার গতিবেগ ছিল কত, 4.5 কিলোমিটার/আওয়ার। আর যখন সাইকেলে চেপে যায় তখন তার 10 কিলোমিটার/আওয়ার গতিবেগ হয়ে যায়। আর এই টোটালটা যেতে তার কত সময় লেগেছিল, 3.5 আওয়ার, তাই তো। 3.12 মানে কি 3.5 ঘন্টা। তো আমরা 3.5 ঘন্টায় কিভাবে লিখতে পারি, 7/2 ঘন্টা লিখতে পারি। আচ্ছা এবার এটাকে আমাদের করতে গেলে অ্যালিগেশন করলে সবচেয়ে সহজ হবে। কিভাবে, দেখো 24 কিলোমিটার, তো 24 কিলোমিটারকে আমরা এখানে কি করবো, তার যে সময় লেগেছিল সময় দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 7/2, এখানে বাই 2 করলে 2টা এখানে চলে আসবে, তাহলে এখানে 48/7। তাহলে এটা তার টোটাল স্পিড ছিল, 24 কিলোমিটার যেতে তার টোটাল স্পিড কত ছিল। তাহলে আমাদের যখন অ্যালিগেশন করতে হয় স্পিডের অঙ্কে, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি করতে হয়, স্পিড গুলোকে বসাতে হয়। তো এখানে আমাদের প্রথম যে পায়ে হেঁটে ওয়াকিং, এখানে লিখে নিই ওয়াকিং, আর এখানে লিখে নিই সাইকেল। তো ওয়াকিং করতে করতে যখন যায় তখন তার গতিবেগ ছিল 4.5, তো এখানে লিখলাম 4.5। আর সাইকেলে যখন যায় তখন তার 10 কিলোমিটার/আওয়ার ছিল, এখানে 10 লিখলাম। আর এখানে আমাদের টোটাল যে গতিবেগটা তার মাঝখানে লিখে দেবো 48/7। আচ্ছা এবার একটা জিনিস, এখানে নিচে যেহেতু 7 আছে, তো এই 7টাকে আমাদের কাটতে হবে, আমাদের হিসেবে গন্ডগোল হয়ে যাবে। তো 7টাকে কাটতে গেলে আমরা এখানে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা 7 কেটে যাবে। তাহলে এই 7 যদি এখানে গুণ করি তাহলে প্রত্যেক জায়গায় আমাদের 7 দিয়ে গুণ করে দিতে হবে। এই 7 কেটে দিলাম, আর এখানে 7×10 কত হলো, 70 হলো। এটা এখন হয়ে গেল কত, 70। আর এটা কত হলো, 5×7=35, 5 হাতে 3, 4×7=28, আর 3 31, 31.5 হয়ে গেল।
আর এখানে হলো 48। তো এটা আমাদের অ্যালিগেশন করতে হবে। তো 70 থেকে আমাদের এখানে 48, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 22। আর এখানে এটা থেকে 48, মানে 48 থেকে এটা বাদ দেবো, তাহলে 0.5, আর এখানে কত হচ্ছে 2 আর 6 হবে এটা, সরি, আর এখানে 1, তাহলে কত হচ্ছে? এটা 16.5 হচ্ছে, 16.5 হচ্ছে। তো এটাকে আমরা যদি কাটি 11 দিয়ে, তাহলে 11 দুগুণে 22, আর এখানে 11 দিয়ে কাটলে কত হবে? 1.5 হয়ে যাবে। তো আমরা দেখছি টোটাল তাহলে কত হচ্ছে এখানে? টোটাল এইগুলো কি বেরিয়েছে? এগুলো সময় বেরিয়েছে। এটা হচ্ছে সময়, এটাও সময়, সময় রেশিও বেরিয়েছে। তাহলে আমাদের টোটাল সময় রেশিও যোগ করে কত হবে? 2 এর আগে 3, 3.5 হচ্ছে, 3.5। আর আমাদের প্রশ্নেও বলে দিয়েছিল যে টোটাল 24 কিলোমিটার যেতে তো 3.5 সময় লাগে। 3.5 মানে কি? 3.5। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কত? 1 গুণ, 1 গুণ এটা। তাহলে আমরা 1 গুণ, তাহলে এগুলোর সঙ্গে সবার সঙ্গে 1 গুণ করে দেবো, এর সঙ্গে 1 গুণ, এর সঙ্গে 1 গুণ, তাহলে এর সঙ্গে আমরা 1 গুণ করে দিলে কত পাবো? 2 পাবো। 2 আমরা পাচ্ছি এখানে। তাহলে এই 2টা আমরা কার সঙ্গে গুণ করে দেবো? পায়ে হেঁটে যাই। তো পায়ে হেঁটে কত যায়? আমরা দেখেছি পায়ে হেঁটে 4.5, এই যে 4.5, তো 4.5 এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। তাহলে 4.5 ইন্টু 2 করলে কত হবে? 9 হবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে, একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের জন্য 100 দিনের খাবার ছিল। 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে যায়। বাকি লোকেদের বা বাকি লোকদের অবশিষ্ট খাবার চলবে কতদিন? সেটা। তো আমরা এখানে একটা জিনিস বের করব। 100 জন মানুষ, তো আমরা এখানে লিখে নিলাম 100 জন মানুষ, 100 জন 1000 জন মানুষ, আর তাদের সময় ছিল কত দিনের? 100 দিনের। তো 100 দিন এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে টোটাল যে পরিমাণটা সেটা বেরিয়ে আসবে। তাহলে 1000 জন লোক 100 দিনের খাবার, তাহলে টোটাল পরিমাণ বেরিয়ে আসলো। এইটা সমান, এই টোটাল পরিমাণ সমান বলছে কি যে 25 দিন পরে 250 জন লোক অন্যদিন চলে গেল। তাহলে 25 দিন ধরে 1000 জন লোক 25 দিন ধরে কি করেছে? সেগুলো খেয়েছে। এর সঙ্গে প্লাস করব আমরা 250 জন লোক অন্য জায়গায় চলে গেল। তাহলে 250 জন লোক যদি চলে যায়, 1000 লোক থেকে 250 চলে গেল, তাহলে 750 এখন আছে। তাহলে 750 জন লোক কতদিনে এটা খাবে? তো আমরা জানি না, তো আমরা এখানে এক্স লিখলাম। তো এই এক্স এর ভ্যালু বের করলে আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা কি করব? এই যে এখানে কত আছে? এখানে আছে 1000, এখানে আছে 1000, এখানে 100, এখানে 75। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এখান থেকে কমন নিতে পারি। আমরা কি করব? কমন নেব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 1000, আর এই 25, 100 থেকে 25 বাদ দেবো, তাহলে কত হবে? 75। তাহলে এটা এখানে চলে আসলো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। সমান এটা থাকলো 750 গুণ এক্স। তাহলে এই জিরোর সঙ্গে এই জিরো কেটে দিলাম, এই 75 সঙ্গে এই 75 কেটে দিলাম। এক্স সমান কত বেরিয়ে আসলো আমাদের? এক্স সমান বেরিয়ে আসলো 100। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। 100 দিনের জন্য খাবার মজুদ বা খাবার চলবে তাদের। এরপরে প্রশ্ন বলছে, অপর্ণার কাছে 4.5 টাকা দরে 36টি কমলালেবু কেনার টাকা আছে। যদি প্রতিটি কমলালেবুর দাম 90 পয়সা বেড়ে যায়, তাহলে সে কতগুলি কমলালেবু কিনবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা টাকার কি দেওয়া আছে? টাকা দেওয়া আছে কত? 4.5 টাকা করে তার কাছে আছে প্রত্যেকটা কমলালেবুর জন্য। কটা কমলালেবু? 36টা কমলালেবু। তাহলে এই হচ্ছে তার কাছে টোটাল ব্যালেন্স। তার টোটাল ব্যালেন্স হচ্ছে এত, এত টাকা পড়বে টোটাল। তাহলে 4.5 টাকা করে 36টি লেবুর দাম কত হবে? এগুলো গুণ করলে বেরিয়ে যাবে। আমরা গুণ করার কোনো দরকার নেই, এভাবে রেখে দেবো। ভালো করে লিখি, এখানে 36 লিখি, এভাবে রেখে দেবো। এবারে বলছে প্রত্যেকটা লেবুর দাম 90 পয়সা বেড়ে গেছে। তো আগে ছিল 4.5, 4.5 এর সঙ্গে যদি আমরা 90 যোগ করি, 90 পয়সা, 90 পয়সা মানে কি 0.9, তাহলে কত হবে? এটা 9 আর 5 14, 4 হাতে 1, তাহলে 5.4 হয়ে যাবে। তাহলে 5.4 এই টাকা দিয়ে এখন আমার কিনতে হবে। তো এটা দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তাহলে আমরা কটা লেবু সেটা দেখতে পাবো। এই পয়েন্টের জন্য এই পয়েন্ট তুলে দেবো, 9 দিয়ে কাটবো, 5 নং 45, 6 নং 54, 6 ছক 36, 5 ছক 30, অর্থাৎ 30টি লেবু কিনতে পারবে। অপশন এ সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে, একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে। সে
যে সময়ে চোরটি 5 ধাপ যায় পুলিশ সেই সময়ে 6 ধাপ অতিক্রম করে। আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চোরের 5 ধাপ সমান পুলিশের, বা কি বলছে না, সময়ের কথা বলছে, যে চোরটি 5 ধাপ যে সময় যায় পুলিশ সেই সময় 6 ধাপ যায়, তাহলে তাদের টাইমের অনুপাত আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার কি বলেছে, পুলিশের 3 ধাপ সমান চোরের 6 ধাপ, অর্থাৎ চোর যখন 6 ধাপ যাবে সেই সময়, বা চোরের যে 6 ধাপ সেই 6 ধাপের সমান কি পুলিশের 3 ধাপ। পুলিশ 3 ধাপ মারলেই ততদূর চলে যাবে, এটাই বলছে। তাহলে চোর ও পুলিশের গতির অনুপাত বের করো। তো আমরা কি করব, এখানে লিখে নেব চোর, পুলিশ আর চোর লিখে নিই, এবার কি বলছে যে তাদের টাইমের অনুপাত। তো টাইমের অনুপাত কি পাচ্ছি আমরা প্রথমে দেখলাম যে সময়ে চোরটি 5 ধাপ যায় সেই সময়ে পুলিশ 6 ধাপ যায়, তাহলে পুলিশের সময় কম লাগছে নাকি চোরের সময় কম লাগছে? অবশ্যই পুলিশের সময় কম লাগছে। তো পুলিশের সময় কম লাগলে পুলিশের টাইম হবে কত, 5, আর চোরের কত হবে 6। এটা আমরা লিখে নিলাম। এবারে বলছে আবার আমাদের ডিস্টেন্সের এখানে একটা অনুপাত আছে। ডিস্টেন্স এর অনুপাত কি হলো, ডিস্টেন্সের অনুপাত হলো, বলছে যখন কি করে, যখন পুলিশের 3 ধাপ সমান চোরের 6 ধাপ, অর্থাৎ পুলিশ 3 ধাপ মারলে চোরের 6 ধাপের সমান হয়ে যাবে, তাহলে ডিস্টেন্স বেশি যেতে পারে কি, বেশি যেতে পারে পুলিশ। তাহলে এখানে পুলিশের ডিস্টেন্স কত, এখানে 6 লেখা আছে, 6 বলা আছে, তো 6 আমরা এখানে লিখলাম। আর চোরের সেই সময় কত, চোরের সেই সময় বা সেইটা হচ্ছে 3, তাহলে পুলিশের 6 সমান চোরের 3 ধাপ। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি বের করব, স্পিড বের করব। তো স্পিড বের করার সূত্র কি আমরা জানি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাদের ডিস্টেন্স কত, এখানে 6, তাহলে 6 বাই টাইম কত 5 ইস-টু এখানে ডিস্টেন্স কত 3 বাই টাইম কত 6, চোরের 6, এখানে 6 লিখলাম। তাহলে এই 6টার সঙ্গে গুণ হয়ে যাবে, এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 6 36 ইস-টু 3 5 15, তাহলে 36 ইস-টু 15। এবার এটাকে এখনো কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 12 36 আর 3 5 15, তাহলে এটা আমাদের অপশনটি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল 950, তাহলে সংখ্যা 3টি হলো। তো 3টি ধনাত্মক সংখ্যা এখানে বলে রেখেছে যে 2:3:5। তো আমরা এর সঙ্গে একটা কিছু ধরে নিই, আমরা x ধরে নিই, প্রত্যেকটার সঙ্গে মনে করি x আছে, তাহলে এগুলো সব স্কোয়ার করে যোগ করব। তাহলে 2 এর স্কোয়ার করব 4x স্কোয়ার প্লাস 3x 3 3 9x স্কোয়ার প্লাস 5 5 25x স্কোয়ার। এটা সমানই আমাদের বলে দিয়েছে কত, এটা সমানই আমাদের বলে দিয়েছে 950। তো আমরা এগুলোকে ভালো করে যোগ করি, তাহলে 25 আর 4 29, 29 আর 9 38, তাহলে 38x স্কোয়ার সমান 950। তাহলে আমরা দেখতে পাচ্ছি 19 দুগুণে 38 আর 5 19 95, এটাকে এখনো কাটা যাবে, 25 হবে। তাহলে x স্কোয়ার সমান যদি 25 হয়, x সমান কত 5, তাহলে x সমান যদি 5 হয় সংখ্যাগুলি কি কি হবে এবার, তাহলে আমরা এই 5 কে এর সঙ্গে গুণ করব, এই 5 কে এর সঙ্গে গুণ করব, এই 5 কে এর সঙ্গে গুণ করব, যেহেতু x এর মান 5 করে আর 5 x অবশ্যই লেগে আছে, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, তাহলে 10 10, 5, 25, 10 10 15 এবং 25 হলো সেই সংখ্যাগুলি। তাহলে এগুলি আমাদের কোথায় আছে, অপশন সি তে আছে। এর পরের প্রশ্ন বলছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি, যদি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটি হলো। তো এই ধরনের প্রশ্নে অপশন টেস্ট করা সবচেয়ে বেটার। তো এখানে কি বলেছে, 2 অঙ্কের সংখ্যা এবং তাদের
অঙ্কগুলির যোগফলের 4 গুণ করলে সেটা তাছাড়া 6 বেশি হবে। তো আমরা একটু অপশন দেখি। অপশন হচ্ছে প্রথমটা হচ্ছে 5 আর 4 কত 9, 4 নং 36 আর 6 কত হয় 42। তো 42 তো না, এটা 45 আছে, তাহলে এটা হবে না। তারপরে আমরা পরের অপশনটা দেখব, 4 আর 3 7, 4 7 28, 28 আর 6 কত হয় 28 আর 6 34 হবে, তাহলে এটা 43 আছে, হবে না। তারপরে কি আছে, তিন দাগে আছে 34, তো 3 আর 4 7, 7 4 7 28, 28 আর 6 34, তাহলে এটা অপশন ঠিক হচ্ছে, অপশন সি সঠিক হয়ে যাচ্ছে, অপশন সি সঠিক হচ্ছে। আমরা যদি স্থান পরিবর্তন করি তাহলে দেখতে পাবো 34 আর 9 কত হয় 43, তাহলে 9 বৃদ্ধি পাচ্ছে, তো অপশন সি সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আর একটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায় তা বিয়োগ করা হলো, যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই ধরনের প্রশ্ন একটা ফিক্সড প্যাটার্নের প্রশ্ন। তোমরা যদি দেখো যে কোনো একটা 3 অঙ্কের সংখ্যা নিয়ে নি, মনে করি 645 বা 642। এবার এটা থেকে আমরা এর উল্টো সংখ্যাটা বাদ দেবো, অর্থাৎ উল্টো দিক থেকে লিখে লিখে বাদ দেবো, অর্থাৎ 2 4 6 এটা বাদ দেবো, তাহলে এটা কত হবে 6 কত দেবো 6 দেবো হাতে 1, 5 কত 14, 9 14 হাতে 1, 3 আর 3 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত দিয়ে ভাগ যাচ্ছে, এটাতে 11 দিয়ে ভাগ যাচ্ছে, তার সত্ত্বেও 9 দিয়েও ভাগ যাচ্ছে, কারণ এইটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, 3 আর 6 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 99 দিয়ে ভাগ যাচ্ছে। এটা কত দিয়ে ভাগ যাচ্ছে 99 দিয়ে। আচ্ছা, আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারি এবং সেটাকে চেক করে দেখতে পারি সেটা 99 দিয়ে ভাগ যাবে। আরো একটা সংখ্যা নিয়ে চেক করি, মনে করি 852 বা 853 মনে করি, এটা উল্টো করে লিখে কি হবে 358 হবে। তাহলে এটা যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে এখানে 8 কত 13, 5 দাও 13, 6 কত দাও 15, 9 দাও 15 হাতে 1, 4 কত দাও 12, 4 কত দাও 8, 4 দাও 8, তাহলে 4 আর 5 9 আর 1 9, তাহলে এটা 11 দিয়েও ভাগ যাচ্ছে 9 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ 99 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন বলছি মিস্টার বোসের মাসিক আয় 16,000 টাকা, সে তার ওই আয়ের 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশের 3/10 অংশ ঘর ভাড়া দেয় এবং 5/24 অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে, তার মাসিক সঞ্চয়ের পরিমাণ হলো। তো তার কাছে টোটাল কত টাকা ছিল 16,000 টাকা, এখানে লিখে নিই 16,000 টাকা। আচ্ছা, এবারে সে কি করে তার সেই টাকা থেকে কি করে 1/4 অংশ খরচ করে দেয়। তাহলে 1/4 অংশ যদি খাদ্যের জন্য খরচ করে, তাহলে বাকি থাকছে কত 1/4 থেকে 1 ভাগ চলে যাচ্ছে, 3 ভাগ থাকছে, তাহলে 3/4 অংশ এখনো আছে, তাই আমরা এটাকে 3/4 দিয়ে গুণ করে দিলাম। ইনটু কি বলছে আমাদের, বলছে যে যে বাকি অংশ, অর্থাৎ এই যে অংশটা এখন আছে এই অংশের কি করেছে 3/10 এবং 5/24 অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে। তাহলে এটা আমরা একটু কষে দেখে নেব। 3/10 এখানে একটু আমরা করে নিই, 3/10 প্লাস 5/24 যদি করি তাহলে এটা কত হবে 120 হবে। দশক কত হবে 120 নিচে, আর উপরে কত হবে, উপরে হবে এখানে 12 3 বরং 36 প্লাস হচ্ছে এখানে কত হবে 5 5 25, টোটালটা কত হচ্ছে, টোটাল হচ্ছে 1 আর এখানে হচ্ছে 61 হচ্ছে, আর নিচে থাকছে কত 120। তাহলে কি বলেছে যে সে এটাও খরচ করে দিচ্ছে, তাহলে থাকছে কত তার, তাহলে 61 থেকে এটা বাদ দেবো, তাহলে কত হবে 59, 59 থাকছে তার, তাহলে আমরা এখানে 59 দিয়ে এটা গুণ করে দেবো, তাহলে 59 বা 120 থাকবে এখানে। এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমরা এটাকে কি করি, এটাকে আমরা এটা দিয়ে কেটে দিই, 4 4 16 অর্থাৎ 4 এরকম বেরোচ্ছে। আচ্ছা, এটাকে এটা কাটি, তাহলে 3 এর 4 12 40 বেরোচ্ছে, এখান থেকে এটা কাটবো, এখান থেকে এটা কাটবো, অর্থাৎ 10। তাহলে 59 এর পিছনে কটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, 59 এর পিছনে দুটো শূন্য হবে। তাহলে এটা অপশন আমাদের সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে 8,000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে
যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা কত? তাহলে এখানে আমরা ধরে নেব যে প্রথমে ছিল 100% ছেলে মেয়ে, তার মধ্যে 60% ছেলে, অর্থাৎ এখানে 60% ছেলে বয়েজ, তাহলে বাকি যে 40% থাকবে গার্লস। এটা আমরা বুঝতে পারছি। এবার এই যে 60 আছে, এটার কি বলছে 20%, 80% ছেলে এবং 90% মেয়ে ব্যর্থ হয়েছে। তাহলে কি বলছে, তাহলে এটা পাস করেছে, তাহলে ব্যর্থের সংখ্যা কত, ব্যর্থ কতজন হয়েছে? তো আমরা বুঝতে পারছি যে এর 80% পাস করেছে, তাহলে ব্যর্থ হয়েছে কত, 20%। 20% মানে কি, 20% মানে 1/5, 20% ফ্র্যাকশন হলো কত, 1/5 লিখলাম। আর এখানে আমরা কি করব, মেয়েদের ক্ষেত্রে কি হয়েছে, 90% মেয়ে পাস করেছে, তাহলে 10% মেয়ে ফেল করেছে। 100%-এর মধ্যে কি হয়, 90 জন যদি পাস করে তাহলে 10 জন ফেল করবে, তাহলে 10% মানে কি 1/10, 10%-এর ফ্র্যাকশন হলো এটা। এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, 5 12 60, তাহলে 12, আর এখানে কত হচ্ছে 4, 12 হচ্ছে কত হয় 16, তাহলে এই যে 16 থাকছে। তো আমাদের এই যে 16-র মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি এখানে টোটাল কতজন ছেলে পেলে ছিল, প্রথমে 8000 জন, আর সেটার মান আমরা ধরেছিলাম কত 100, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব, এবং আমাদের বেরিয়েছে কত 16, 16 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 8 16 128, তারপর এটা একটা শূন্য, এই শূন্যটার জন্য, তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে, এক ব্যক্তি 15 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, ওই ব্যক্তির গড় গতিবেগ হলো। তো যখন একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে, এখান থেকে একটা ব্যক্তি গেল এখানে, আবার এখান থেকে যে গতিবেগে গেল তার একটা অন্য গতিবেগ এখান থেকে এখানে ফিরে আসবে, তাহলে এই যে ফিক্সড একটা ডিস্টেন্স, এই ধরনের প্রশ্নে যদি আমাদের গড় বের করতে বলে, তাহলে একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো a 2 × a b বাই a প্লাস b। এখানে a একটা গতিবেগ, যাওয়ার গতিবেগ, আর আসার গতিবেগ b, এটা করলে হয়ে যাবে। তো কি বলেছে আমাদের প্রশ্নে, যে 15 কিলোমিটার বেগে যায়, তাহলে 2 × 15, আর ফিরে আসে কত কিলোমিটার বেগে, 10 কিলোমিটার বেগে, তাহলে বি লিখলাম 10, আর a প্লাস বি 15 আর 10 কত হবে 25, ব্যাস। তারপর এখান থেকে এই 5, এখান থেকে কাটলাম 2 হলো, এই 5 হলো 3, তাহলে 3 2 4, 6 2 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, অপশন এ সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলছে, এক ছাত্র তার পরীক্ষায় 32% নাম্বার পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়, অন্য এক ছাত্র 42% নাম্বার পায় এবং 5 নম্বর থেকে 28 নম্বর বেশি পায়, তবে ওই পরীক্ষার মোট নম্বর হলো। তো কি হয়েছে, যে কোনো পরীক্ষায় 100% নাম্বার থাকে, এবার সেখান থেকে একটা ছেলে কি করেছে 32% নাম্বার পেয়েছে, 32% নাম্বার পেয়েছে, কিন্তু সে 12 নম্বরের জন্য পাস করতে পারেনি, অর্থাৎ 5 নম্বর যেটা, 5 নম্বর যে কোনো কিছু হতে পারে, আমি ধরে নিচ্ছি 5 নম্বর হয়তো 200, তো সে 200 পর্যন্ত সে যেতে পারেনি। কতজনে যেতে পারেনি, 12 জন, তো 12 যোগ করলে সে 200 পর্যন্ত যেতে পারতো, তাহলে 100-র 32% পেয়েছে সে, এবং আর 12%, আর 12 পেলেই কি হতো, সে পাস করে যেতে পারতো। এবং অন্য একটা ছেলের ক্ষেত্রে কি হয়েছে, সেই ছেলেটা কি করেছে 42% নাম্বার পেয়েছে, তাহলে এই যে 100% তার থেকে 42% সে নাম্বার পেয়েছে, এবং সে কি করেছে 5 নম্বরের চেয়েও সে 28 নম্বর বেশি পেয়ে গেছে। তো যদি 28 নম্বর থেকে আমরা ও যে 5 নম্বর তার থেকে আমরা 28 বিয়োগ করে দিই, আমরা 28 যদি বিয়োগ করে দিই তাহলে এটা 5 নম্বর থাকবে। সে 42% নাম্বার পেয়েছে এবং 28 নম্বর বেশি পেয়েছে 5 নম্বর চেয়েও, তাহলে আমরা কি করলাম, সেই 5 নম্বর চেয়ে 28 বেশি পেয়েছে, 28টা বিয়োগ করে দিলাম, দিলে এটা 5 নম্বর হয়ে গেল, আর এটাও 5 নম্বর হয়ে গেল। তাহলে 5 নম্বর সমান, দুই দিকে 5 নম্বর, তাহলে এখান থেকে আমরা পার্সেন্টের মান বের করে নেব, তাহলে এই 42% এদিকে নিয়ে আসবো, আর এটা এদিকে নিয়ে যাব, কিংবা এটা এদিকে নিয়ে যাবো, এটা এদিকে নিয়ে যাব, তাহলে কি হবে, এটা হবে 10%, 10% সমান কত, 10% সমান হবে 40, তাহলে 100% সমান কত হবে, একটা শূন্য বেড়ে যাবে, তাহলে এখানে একটা শূন্য বাড়বে, তাহলে 400 হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে, 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3, 9:7, যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি,
যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি সেটা বের করতে বলছে। তো আমরা কি করব, এখানে লিখে নেব তিনটি পাত্র আছে, 3:1 অনুপাতে আছে প্রথম পাত্রে, তারপরে পাত্রে আছে 5:3 অনুপাতে, তারপরে পাত্রে আছে 9:7 অনুপাতে। এগুলো যোগফল আমরা লিখবো। 3 আর 1 কত হয় 4, 5 আর 3 কত হয় 8, 9 আর 7 কত হয় 16। তো আমরা এগুলোকে সবকটাকে সমান করে নেব। তাহলে এটা যেহেতু 16, এটাকে 16 বানাতে গেলে আমাদের কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে 16 বানাতে গেলে কি করতে হবে আমাদের, 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করেছি তাহলে এগুলোর সঙ্গে এগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, কারণ যেহেতু 4 দিয়ে গুণ করেছি তাই। তাহলে আমরা একটু ফ্রেশ করে এখানে লিখে নিই, ফ্রেশ করে যে প্রথমটা কত হবে 12, 12:4 হবে। তারপরটা কত হবে 10:6 হবে। তারপরটা কত হবে 9:7 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জল আর এটা দুধ। তাহলে কোন পাত্রে সব জলের তুলনায় দুধ বেশি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আর এখানে 10, গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 4, এখান থেকে গ্যাপ কত 2, আর এখান থেকে গ্যাপ কত 8। তাহলে এইটা সবচেয়ে বেশি, অর্থাৎ প্রথম পাত্র বেশি। তাহলে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে, মনীষ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে। সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করত তবে 8% লাভ করত, ঘড়িটির বিক্রয় মূল্য হলো। তো এ ধরনের প্রশ্নে আমি যখন প্রফিট অ্যান্ড লস অঙ্ক করিয়েছিলাম RS আগরওয়াল থেকে, তখন এই ধরনের প্রশ্ন অনেকগুলো করিয়েছি। তো তোমরা যারা বুঝতে পারোনি তারা এটা দেখে নেবে। চলো এটা করি। কিভাবে করব, প্রথম বলেছে 10% ক্ষতিতে বিক্রি করে, আর যদি 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। তাহলে প্রথম বলেছে ক্ষতি, তারপরে বলেছে লাভ। তো আমরা কি করব, এরকম ধরে যদি ক্ষতি আর লাভ বলে তাহলে আমরা যোগ করে দেবো দুটোকে। তাহলে প্রথমে হচ্ছে 10 আর তারপরে 8, যোগ করলাম কত হলো 18% টোটাল। তো এই 18% মানে আমাদের বলে রেখেছে 54 টাকা। 18% মানে যদি 54 টাকা হয়, তাহলে 100% এর মান কত হবে, এখানে 3 গুণ আছে, 3 এর সঙ্গে 54, তাহলে এখানেও 3 গুণ করবো, তাহলে 300 হয়ে যাবে। 100% মানে কি, কেনা দাম 300 টাকা। এবার তার কি হয়েছে, বিক্রি মূল্য যাচ্ছে, বিক্রি মূল্য কত, প্রথমে কি করেছিল 10% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে 300 ইন্টু 9/10, 10% ক্ষতি মানে কি 90 টাকা বিক্রি করেছে, তাহলে 9/10 করলাম, তাহলে 3 নং 27, অর্থাৎ 270 টাকা বিক্রি করেছিল। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলেছে, ঘড়িতে রাত 12টা 10 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? তাহলে রাত 12টা 10, একটু এঁকে নিই, এটা না আঁকলে তোমরা বুঝতে পারবে না হয়তো। একটা ঘড়ি, এখানে 12টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এই আমরা একটা ঘড়ি আঁকলাম, ডি মতো হয়ে গেছে। যাই হোক, তো এখানে 12টা 10, অর্থাৎ ঘন্টার কাঁটা এটা আর মিনিটের কাঁটা এটা, এইভাবে আছে। তো এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি কোণ? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, এদের যে স্পিড আছে সেই স্পিড দিয়ে আমরা কোণ বের করতে পারি। কিভাবে কোণ বের করবো চলো দেখে নিই। তো এখানে যে ঘড়িটা দেওয়া আছে, প্রত্যেকটা ঘড়ি কিংবা কোন রকম গোল বস্তু যাই হোক না কেন, সেটা যদি গোল হয়, গোল হলে সেটা 360 ডিগ্রি হয় টোটাল। এটা টোটাল কত 360 ডিগ্রি। এবার টোটাল 360 ডিগ্রি, সেটাকে যদি আমরা 12 ভাগে ভাগ করি, 12টা ভাগে ভাগ করি, তাহলে 360কে আমরা 12 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা কত পাবো 30 ডিগ্রি পাবো। অর্থাৎ 312কে আমরা যদি 12 ঘন্টা দিয়ে 360কে যদি আমরা 12 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ঘন্টায় আমরা 30 ডিগ্রি করে যেতে পারবো। অর্থাৎ এখান থেকে 12টা থেকে 1টা এই পর্যন্ত আসতে কত লাগবে 30, মানে এই পর্যন্ত 1 ঘন্টায় আসতে 30 ডিগ্রি পার হবে।
এক ঘন্টা আসলে কি হবে 30 ডিগ্রি পার হবে, আবার 1 ঘন্টা আসলে কত 30 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেক 1 ঘন্টার গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি করে, গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি করে। এবারে আরেকটা জিনিস, যদি আমরা দেখতে পাচ্ছি কি তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি যেতে পারে, তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিটে 30 ডিগ্রি যেতে পারে, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি যেতে পারবে, 1 মিনিটে কত ডিগ্রি যেতে পারবে, তাহলে 30/60 করতে হবে, 30/60 করতে হবে, 30 ডিগ্রি/60 করতে হবে, তাহলে এটা করলে আমরা কত পাবো 1/2, 1/2 ডিগ্রি যেতে পারে। তাহলে প্রত্যেক মিনিটে মিনিটে হাফ ডিগ্রি করে আগায় ঘন্টার কাঁটা, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে ঘন্টার কাঁটা স্পিড কত, প্রত্যেক মিনিটে 1/2 ডিগ্রি করে, প্রত্যেক ঘন্টায় কত, প্রত্যেক ঘন্টায় 30 ডিগ্রি করে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এটা 30 ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ কত 60 ডিগ্রি, তো আমরা 60 এখানে লিখে নেবো 60 ডিগ্রি। আর এখান থেকে মিনিটের কাঁটাতে যখন এখানে এসেছে তখন ঘন্টা কাঁটাটা পুরোপুরি 12টার কাছে না থেকে একটুখানি সরে গিয়েছে, তো একটুখানি সরে গিয়েছে, ওই মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, মানে ওই একটুখানি সরে গিয়েছে তার মানে পুরোপুরি 60 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন করতে পারবে না, সেখান থেকে একটু কম হবে, পুরোপুরি 60 ডিগ্রি থেকে একটু কম হবে। তো কত কম হবে, আমরা মাইনাস করব যত মিনিট, কত মিনিট এটা, এখান থেকে এটা 10 মিনিট, 10 মিনিট, আর এই 10 মিনিটকে আমরা ভাগ করব কত, তার স্পিড দিয়ে, তার স্পিড করব প্রত্যেক মিনিটে হাফ করে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, এটাকে করলে কত হবে 5 হবে, তাহলে 60 বিয়োগ 5 সমান 55 ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাবে। যে যখন অপশানে 55 ডিগ্রি নেই, তাহলে অপশান সিটাই আমাদের সঠিক উত্তর হবে, কিন্তু অপশান কিন্তু ভুল দেওয়া আছে, এখানে 55 ডিগ্রি সঠিক উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে ভুল দিয়েছে। তো চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। বলছি দুজনের মাসিক আয়ের অনুপাত 9:7 এবং তাদের কি খরচের অনুপাত, মাসিক খরচের অনুপাত 4:3। যদি তারা মাসে 2000 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন আছে, আমরা লিখে নিই A:B, দুজন ব্যক্তি আছে এবং তাদের মাসিক আয়ের অনুপাত, এখানে ইনকাম দিয়ে দিই, ইনকাম হচ্ছে 9:7, আর তাদের যে খরচের অনুপাত এক্সপেন্ডিচার সেটা হলো 4:3। তো এখান থেকে এর গ্যাপ আর এখান থেকে এর গ্যাপ সমান হওয়ার কথা, তার কারণ কি, তারা দুজন মাসে 2000 টাকা করে সঞ্চয় করে। তাহলে এই যে ইনকাম আর এক্সপেন্ডিচার, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমাদের কত হয়, কি পড়ে থাকে, আমাদের সঞ্চয় পড়ে থাকে। তো সঞ্চয় 2000 টাকা বলেছে, তো আমরা দেখি এখানে একই কিনা, এখান থেকে 7 আর 3 এর গ্যাপ কত 4, আর এখান থেকে 5 আর 4 এর গ্যাপ কত 9, তো এটা সমান নয়, এখানে উল্টো পাল্টা আছে। তো আমরা কি করে সমান করে নেবো, সমান করতে গেলে আমাদের কি করতে হবে, এর গ্যাপগুলো আগে দেখতে হবে, এদের দুটোর গ্যাপ দেখতে হবে। তাহলে এখান থেকে এটার গ্যাপ কত আছে 1, আর এখান থেকে এটার গ্যাপ কত আছে 2, তো আমাদের এই গ্যাপগুলোকে সমান করে নিতে হবে। এখানে যেহেতু 2 আছে তো এখানেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 2 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 8, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউ রেশিও বেরিয়েছে কত 8:6। এই যে 8:6 বেরিয়েছে, এবার আমরা এখান থেকে এদের গ্যাপ বের করব, দেখবো যে একই আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, অর্থাৎ তারা সমান সঞ্চয় করতে পারছে। তো এই সমান যে সঞ্চয়টা, অর্থাৎ 1 এর ভ্যালু আমাদের কত বলা আছে 2000 টাকা বলা আছে। তাহলে 1 এর ভ্যালু যদি 2000 টাকা হয় তাহলে সবকিছুর ভ্যালুই 2000 করে, অর্থাৎ এটা 1 গুণ, এই সরি 2000 গুণ 1 এর সঙ্গে 2000 গুণ। তাহলে আমরা কি করবো, এর ইনকাম কত 9 গুণ 18,000 টাকা, আর বির ইনকাম কত 7 গুণ 14,000 টাকা। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ছিল আজকের পর্বে। টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফ দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফ নিয়ে দেখে নেবে এবং প্র্যাকটিস করবে। চলো আজকের মতো এখানে টাটা।